100 বছর আগে যে ব্রায়োনিয়া, যে বেলেডোনা, যে রাস্টাক্স ইউজ হয়েছে, আজও কিন্তু সেই ওষুধ দিয়েই আমরাও সেই সারাচ্ছি, এবং আগামী আরও 100 বছর পরেও কিন্তু সেই ওষুধ দিয়েই সেই রোগ সারানো হবে। কিন্তু অ্যালোপ্যাথির ক্ষেত্রে সেটা নয়। একটা সেল খারাপ হয় কখন হয়? তার নিউট্রিয়েন্টস অভাব বা এই দুশ্চিন্তাগুলো তার মধ্যে এফেক্ট করে, সেই ফলে ওই সেলগুলো ড্যামেজ হয়। সেই সেলগুলো ড্যামেজ হতে হতে আলটিমেটলি ড্যামেজের থেকে ক্যান্সারের দিকে যাচ্ছে। পিসিওস বলুন, বলুন পিসিওডি বলুন, যাই বলুন, সব তো ওই ক্রনিক রোগগুলো অ্যাকচুয়ালি মেন্টাল ডিসঅর্ডার থেকেই ফিজিক্যাল ডিসঅর্ডারে আসছে। আমি আমার নিজের ক্ষেত্রেই দেখেছি, ক্যালকুলেট কাপ খেয়ে আমি ভালোই আছি, আমাকে ওষুধ খেতে লাগে না। আমি আজ পর্যন্ত আমাদের সুগার আজ থেকে ধরুন 10 বছর আগে ধরা পড়েছে, কিন্তু আমি মেনটেন করে চলি, ওই খাওয়া দাওয়া টাইম এগিয়ে দিই। তাও তো এই তো একটু আগেই বিরিয়ানি খেয়ে এলাম, অত দেখলে হয় না, খাবো আবার ব্যায়াম করে নেবো। জেস্টার কিন্তু একটা বিশাল ব্যাপার। যে কোনো একটা পেশেন্ট যদি চেম্বারে ঢোকে না, সে কী করছে, কি বলছে, কোনো বাচ্চা এসে কি কোনটা ধরছে, এর উপর অনেক মেডিসিন মাথার মধ্যে ঘুরতে থাকে। এবার তাকে ক্ল্যারিফাই করার জন্য তখন আরও কোশ্চেন করলে তখন অটোমেটিক সেই মেডিসিনটাকে সিলেকশন হয়ে যায়। সে তো গুগল ঘেটে সব, আমাদের কাছে যে পেশেন্ট আসে তারা তো ওষুধ খেয়ে আসে বলেই আরও কমপ্লিকেটেড হয়ে আসে। এবার তাদেরকে আমাদের ঠিক করতে লাগে, তারা কি খেয়ে এসছে, তার জন্য কি আমাকে ফেক সিমটমটাকে আলাদা করতে হয় রোগের সিমটমের থেকে, তারপর তার ওষুধ সিলেকশন করতে হয়। আজকে আমার সঙ্গে আড্ডায় রয়েছে হোমিওপ্যাথি ডক্টর মলয় নন্দী। তার কাছে আমরা হোমিওপ্যাথি সম্পর্কে একটু জানবো। নমস্কার, আমি ডক্টর মলয় নন্দী। নমস্কার। বলছি, হোমিওপ্যাথি ওষুধ মানুষের শরীরে কিভাবে কাজ করে? মানে অনেকে বলে না যে হোমিওপ্যাথি চিকিৎসায় গেলে একটু টাইম লাগে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা অনেকের অনেক রকম ধারণা আছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি সঠিক রোগের যদি বিচার হয় এবং সঠিক মাত্রায় ওষুধ দেওয়া হয়, তাহলে ম্যাজিকের মতো কাজ করে। মানে আচ্ছা। খুব তাড়াতাড়ি কাজ করে। এবং এটাই আসল কথা, একদম রোগের লক্ষণের সঙ্গে যদি মেডিসিনের লক্ষণ মিলিয়ে ঠিকঠাক ওষুধ নির্বাচন করা যায় এবং তার সঙ্গে সঠিক পোটেন্সি ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ম্যাজিক কাজ করে। সেটা এবার ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও হয়, এবার অ্যাকিউটের ক্ষেত্রে তো হয়ই। বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে, কি ডিফারেন্স রয়েছে আপনার মনে হয়? হোমিওপ্যাথি তো অ্যাকচুয়ালি ডাইনামিক মেডিসিন। ওখানে ওই মেডিসিনগুলো কাজ করতে যে সময়টা নেয় সেটা অ্যাকচুয়ালি রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আচ্ছা। মানুষের শরীরের রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি হচ্ছে রোগীর ট্রিটমেন্ট হয়, রোগের নয়। অ্যালোপ্যাথিতে রোগের ট্রিটমেন্ট হয়। ধরুন একটা গর্ত আছে, গর্তটাকে ভরাট করতে হবে। এবার অ্যালোপ্যাথিতে আপনাকে একটা মাটি চাপা দিয়ে দিল, সেটা ভর্তি হয়ে গেল, সেটা হচ্ছে অ্যালোপ্যাথি। কিন্তু ইন ফিউচার ওই মাটিটা সরে গেলে আবার সেই গর্তটা দেখা যাবে। কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে কী হচ্ছে, একটা আলোড়ন সৃষ্টি করা হলো, ঝড় তোলা হলো, যাতে করে মাটিটা এসে চারদিকের এগুলো এসে জমা হয়ে ওই গর্তটা পুরো ভরে যায়, এবং সেই ভরাটা কিন্তু আর যাবে না, মানে পার্মানেন্টলি থাকবে। ঠিক আছে? তাহলে এই যে ঝড়টা সৃষ্টি হলো, এটাই হচ্ছে মানুষের ইমিউনিটিকে বুস্ট আপ করা। মেডিসিন দিয়ে, সিমিলার সিমটম দিয়ে মেডিসিন দিয়ে তার ইমিউনিটিকে বুস্ট আপ করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা, তাতে রোগ এমনি শরীর থেকে চলে যাবে। আমরা তো রুগীর ট্রিটমেন্ট করি, আমরা রোগের ট্রিটমেন্ট করি না। রুগী আচ্ছা। রুগী সেরে গেলে, রুগীর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, রোগ যদি শরীর থেকে চলে যায়, তাহলে তো সে সুস্থ। আচ্ছা, হোমিওপ্যাথি কি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত? আপনারা যেহেতু অবশ্যই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলে দিনে বহু বছর ধরে আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করুন। আজ থেকে 100 বছর আগে যে ব্রায়োনিয়া, যে বেলেডোনা, যে রাস্টাক্স ইউজ হয়েছে, আজও কিন্তু সেই ওষুধ দিয়েই আমরাও সেই সারাচ্ছি, এবং আগামী আরও 100 বছর পরেও কিন্তু সেই ওষুধ দিয়েই সেই রোগ সারানো হবে। কিন্তু অ্যালোপ্যাথির ক্ষেত্রে সেটা নয়। অ্যালোপ্যাথির ক্ষেত্রে কিন্তু দেখুন, যে আগে পেনিসিলিন ইউজ হতো, এখন পেনিসিলিন হয় কাজ হয় না, ব্যান করে দিয়েছে। তার কারণ কি, সেগুলো চেঞ্জ হচ্ছে। কিন্তু আমাদের এটা অ্যাকচুয়ালি মানুষের উপর প্রুভ করা হোমিওপ্যাথিটা। অ্যালোপ্যাথিটা হচ্ছে জন্তু জানোয়ারের উপর প্রুভ করা। বেসিক পার্থক্য এখানেই। এবং আচ্ছা। তাই আমাদের ওষুধ কাজ করতে বাউন্ড, মানে এবং সেটা করবেই। উন্নততর চিকিৎসার ক্ষেত্রে বলো, কঠিন চিকিৎসার ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রেই করবেই, মাস্ট। না, একটা জিনিস মানে আমরাও দেখেছি যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে গেলে একটা সময় লাগে, যেটা হয়তো অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে সামান্য একটু জ্বর হলে হ্যাঁ, একটা পেনকিলার খেলো, জ্বর চলে গেল, প্যারাসিটামল খেলো, জ্বর চলে গেল, বা হ্যাঁ, পেনের ক্ষেত্রে পেনকিলার খেলো। কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে যে ওষুধগুলো দেয় ডাক্তারে, সেটা একটু লং টাইম খেতে হয়। এবার একটা কথা বলি, এখানে কোনোটাই লং টাইম খেতে হয় না। যদি সঠিক রোগ নির্বাচন করা যায় আচ্ছা। এবং তার সিমটম মিলিয়ে যদি তার সঠিক ওষুধ ব্যবহার হয় এবং তার পোটেন্সিও যদি সব ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু উইদিন মিনিট, মানে উইদিন 15 to 30 মিনিটের মধ্যেই জ্বর চলে যায়,
সঠিক রোগের সঠিক ওষুধটা নির্বাচন করাটাই আসল। সেটা যে যত ভালো করতে পারবে এবং তার পোটেন্সিটাও যদি ঠিকঠাক দিতে পারে, তাহলে অ্যাকিউট কেসে খুব তাড়াতাড়ি সব কিছুই সমাধান হয়। আচ্ছা। আর এখন তো হোমিওপ্যাথি অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও অনেক আরও এর উপর অনেক বিস্তর রিসার্চও চলছে। এখন মাইন্ডের উপর অনেক অনেক কিছুই বেরিয়ে গেছে, যেগুলো এই আমরা এতদিন যেগুলো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করে এসেছি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা শুধু সিমটমগুলোকে কালেক্ট করতাম, মেন্টাল সিমটমের উপর অত জোর দিতাম না। কিন্তু এখন ওভারঅল পুরো মেন্টাল সিমটমের উপর জোর দেওয়ার জন্য আরও অনেক অ্যাডভান্স হয়ে গেছে হোমিওপ্যাথি, এবং খুব ভালো ভালো, যেখানে অ্যালোপ্যাথি স্কোপ কমে যাচ্ছে সেখানে হোমিওপ্যাথি অনেক মিরাকল রেজাল্ট করছে। একটা জিনিস শুনেছি, আমি জানি না কতটা সেটা ঠিক, সেটা আপনাকেই জিজ্ঞেস করবো, যে হোমিওপ্যাথিতে নাকি একই রোগের অন্য মানে একজন ডাক্তার অন্য একটা ওষুধ দিতে পারে, আরেকজন অন্য একটা দিতে পারে, এরকম কি কিছু হয় হোমিওপ্যাথিতে? এই তো কারণটা তো একটাই, আমরা তো রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। আপনার পছন্দ আরেকজনের পছন্দ আলাদা, আপনার খাদ্যাভ্যাস আরেকজনের খাদ্যাভ্যাস আলাদা, আপনার বেড়ে ওঠা সব কিছু এক অন্যের সঙ্গে মিল নাও খেতে পারে। তাহলে যখন মিল খাবে না, তখন তো তার একই রোগের জন্য আপনাকে যে ওষুধ দেবো তাকে একই ওষুধ কী করে দেবো? আমরা তো রুগীর ট্রিটমেন্ট করছি, রোগের নয়। রোগের ট্রিটমেন্ট করতে গেলে সেক্ষেত্রে ব্যাপারটা প্যারাসিটামল যে কোনো জ্বরের জন্যই দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের তো তা নয়। কার ডালকামার আসবে, কার ব্রায়োনিয়া আসবে, কার রাস্টাক্স আসবে, কার বেলেডোনা আসবে, সেটা তো সিমটম সিমিলারিটি মিলিয়ে দিতে হচ্ছে। আর কোন ধরনের রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে আপনার মনে হয় অ্যাজ আ ডক্টর? আমি তো সব ধরনের রোগের ক্ষেত্রেই হোমিওপ্যাথির কম বেশি কাজ দেখেইছি, এবং আমি যেগুলো বেসিক্যালি অ্যাকিউট কেস তো দেখি, ক্রনিক কেসও দেখি, সব ক্ষেত্রেই তো কম বেশি কাজ ভালোই পাই। অনেক মানে ক্রনিক যে ডিজিজগুলো রয়েছে সেগুলোতে মানুষ মনে করে যে হোমিওপ্যাথি খেলে সেটা লং টাইম খেয়ে যেতে হবে। লং টাইমের ব্যাপার নয়, অ্যাকচুয়ালি আমাদের শরীরের 3টে মায়াজম কভার করতে হয়, সোরা, সিফিলিস আর সাইকোসিস। আমরা যে কোনো ক্রনিক কেসের ক্ষেত্রে প্রিডমিনেন্ট যে মায়াজমটা আছে তাকে কভার করে মেডিসিন দিই, আচ্ছা সিমটম সিমিলারিটি মিলিয়ে, আচ্ছা মেন্টাল সিমটম, ফিজিক্যাল সিমটম সব মিলিয়ে দিই। এবার একটার পর একটা কভারেজ করে যখন দিতে হয় সেক্ষেত্রে তো সময় লাগেই। এবার যেটা প্রিডমিনেন্ট আছে সব সিমটম তো একবারে যাবে না, একটা ওষুধে যাবে না, পার্সিয়ালি সিমিলার হলো, অনেক ক্ষেত্রে ফার্স্ট প্রেসক্রিপশান ফেল হয়ে যায়, ভুল হলো, কম কাজ করলো, সেকেন্ড প্রেসক্রিপশান করতে লাগে। এটা আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে পড়ছে। সেই নিয়ম যদি সঠিকভাবে মেনে চলা হয়, হেডিংস ল অফ কিওর মেনে চলা হয়, হোমিওপ্যাথি ভালো কাজ করে। আচ্ছা, যদি কোনো প্রেগনেন্ট মহিলা ভাবেন যে তিনি ওই অবস্থাতে পুরোটাই হোমিওপ্যাথিতে যাবেন ট্রিটমেন্টটায়, হ্যাঁ, যেটা মানে খেতে হয় যে ওষুধগুলো অ্যালোপ্যাথিতে সেগুলো অ্যাভয়েড করবেন, হোমিওপ্যাথি ওষুধ খাবেন, সেক্ষেত্রে কি প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রেও কি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা যায় সেই সময়টা? প্রেগনেন্সির ক্ষেত্রে না, প্রেগনেন্সির ক্ষেত্রেও যদি সে মেডিসিনের ক্ষেত্রে সে যদি ভাবে, ডেলিভারির ক্ষেত্রে সেটা তো সার্জারির ব্যাপারে এসে যাচ্ছে। এবার সার্জারির ক্ষেত্রে স্কোপটা হোমিওপ্যাথিতে সবাই, যে কোনো হসপিটালগুলো সেগুলো তো ইনফ্রাস্ট্রাকচার নেই না। হ্যাঁ, তো হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সেই পেশেন্টকে রেখে ট্রিটমেন্ট করার মতো সেই ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে, তাহলে মানুষ যাবে কী করে? অ্যাকিউট কেস হোক, ক্রনিক কেস হোক, বড়ো কথা না, বা কঠিন রোগ হলো, হ্যাঁ, কমপ্লিকেশান যেগুলো আছে, যেগুলো এটা তো মানে হোমিওপ্যাথির ক্ষেত্রে তো কমপ্লিকেশানগুলোকে অ্যাভয়েড করার ওই সময়ের মধ্যে কমপ্লিকেশান অ্যাভয়েড করার মতো সিচুয়েশান যদি না পাওয়া যায়, তাই মানুষ যায় না। ওটির ক্ষেত্রে আমি একটা পেন কিলার দেবো, সে তো তাদের আছে, আমাদের পেন কিলার আছে, কিন্তু আমাদের পেন কিলার সেই সময় ওইটুকু সময়ের মধ্যে কাজ করতে যে সময় দরকার, সেটা যদি না পায় বা না দিতে পারে বা সঠিক নির্বাচন না হয়, তখন তো সেক্ষেত্রে পেশেন্টের ক্ষতি হতে পারে, তাই মানুষ রিস্ক নিয়ে যায় না। আর হোমিওপ্যাথি হসপিটালগুলোতে সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি নেই, এটাও একটা ব্যাপার। বাইরে কি সেটা হচ্ছে? বাইরে যেখানে হোমিওপ্যাথি নিয়ে কাজ হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেই হচ্ছে, অনেক বেশি হচ্ছে। এখন মহিলাদের মধ্যে ভীষণভাবে লাইফস্টাইল ডিজিজ যেগুলো এখন বলে, পিসিওএস, পিসিওডি, তারপরে থাইরয়েড, এগুলো অনেক বেশি দেখা যাচ্ছে। এবং থাইরয়েড হলে যেটাই হয় যে অ্যালোপ্যাথিতে যায় এবং এভরিডে একটা সকালবেলা মেডিসিন নেয়, তো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি কি কার্যকর? এই ধরনের রোগ, সে ক্যান্সার হোক, আচ্ছা, পিসিওএস হোক, বা যে কোনো ধরনের যেগুলো লং টার্ম ট্রিটমেন্ট করতে লাগে, তা সেগুলোর বেসিক জায়গাটাকে বুঝতে হবে। বেসিক জায়গাটা কিন্তু মাইন্ড, সব কিছু কিন্তু ওখান থেকেই আসে। আমার একটা ক্যান্সার সেল তৈরি হয়েছে, ক্যান্সার সেল হয়েছে কেন? সে হয়েছে আনহেলদি হয়েছে সেলটা। আমরা কিন্তু অর্গানের ট্রিটমেন্ট করি না, আগেই বললাম, আমরা ম্যানের ট্রিটমেন্ট করি, এবং তার শুরুটা কোথায়? কোষ, মানে সেল থেকে। এবার সেলের এনভায়রনমেন্টটাকে ঠিক করতে লাগবে।
আচ্ছা। সেলের এনভায়রনমেন্ট বলতে এটা কী থেকে আসে, মানুষের টেনশন থেকে আসে, ইরিটেবিলিটি থেকে আসে, জেলাসি থেকে আসে, যে এই মানসিক যে বিভিন্ন ব্যাপারগুলো মানে মানুষের যে স্টেট, এইসব স্টেটগুলো যখনই মনের মানে বিভ্রান্তিগুলো আসে সেইগুলোই এসে তার এফেক্ট আসে বডির মধ্যে, সেলের মধ্যে। একটা সেল খারাপ হয় কখন, তার নিউট্রিয়েন্টস অভাব বা পারিপার্শ্বিক এই দুশ্চিন্তাগুলো তার মধ্যে এফেক্ট করে, সেই ফলে ওই সেলগুলো ড্যামেজ হয়। সেই সেলগুলো ড্যামেজ হতে হতে আলটিমেটলি ড্যামেজের থেকে ক্যান্সারের দিকে যাচ্ছে। পিসিওস বলুন, পিসিওডি বলুন, যাই বলুন, সব তো ওই ক্রনিক রোগগুলো অ্যাকচুয়ালি মেন্টাল ডিসঅর্ডার থেকেই ফিজিক্যাল ডিসঅর্ডারে আসছে এবং সেটাই তার প্রভাবই শরীরের মধ্যে পড়ছে। আচ্ছা। তাহলে এই ব্যাপারটা ঠিক করতে গেলে আমাকে মানসিক লক্ষণগুলো তার ঠিক করতে হবে এবং তার এই যে রোগটা শুরু হয়েছে সেই রোগটা শুরুর আগে তার মানসিক স্টেট কী ছিল, রোগটা হলো কেন এবং তারপর থেকে তখন থেকে তার মধ্যে কী পরিবর্তন হলো, সেই ব্যাপারগুলো যখন আমরা ধরে ট্রিটমেন্ট করব, মেডিসিন সিলেকশন করব, তখন অটোমেটিক রোগ থেকে সে অব্যাহত মানে ভালো থাকবে আর কি, পেশেন্ট সুস্থ থাকবে। এবার ক্যান্সারের ক্ষেত্রেও ব্যাপক এখন অ্যাডভান্স হয়েছে অনেক ট্রিটমেন্ট, তবে বেসিক ট্রিটমেন্টটা ওখানে আমাকে মেন্টাল স্টেট ধরে এগোতে হবে। তারপরে অটোমেটিক সেইটাকে সিলেকশন করে যখন আমরা রেপার্টরি থেকে মেডিসিন সিলেকশন করব, সেই মেডিসিনেই তার রোগ অটোমেটিক্যালি ভালো থাকবে। এখন বাড়িতে বাড়িতে আমরা সুগারও দেখি প্রচুর পরিমাণে হচ্ছে, এবং এখন মানুষ অনেক ডিসিপ্লিনও হয়ে গেছে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে এতটা বেশি মানে মানুষের কাছে যাচ্ছে, চিকিৎসা সম্পর্কে মানুষ জানছে, এবং কোথাও কি না মানুষ মিষ্টি খাওয়া ছেড়ে দিচ্ছে, তার সুগার হয়েছে না হয়নি না জেনেই সে মিষ্টি খাওয়া ছেড়ে দিচ্ছে। এই জায়গাটাতে কি বলবেন আপনি? সুগার তো একটা মেটাবলিক ডিসঅর্ডার বডির মধ্যে, হ্যাঁ। তাই তো? মেটাবলিক ডিসঅর্ডার মানে কি অ্যাকচুয়ালি সুগার ব্লাডের মধ্যে, তো সুগার বাড়ছে কখন, যখন তার মেটাবলিজমে ঘাটতি ঘটছে, মানে বডি থেকে ইনসুলিন বেরোচ্ছে না। দুটো টাইপ আছে, টাইপ এ, টাইপ 2। টাইপ এতে হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, যেখানে ইনসুলিন তৈরি হচ্ছে না বা ইনসুলিন যে সেলগুলো থেকে তৈরি সেই সেলগুলো ড্যামেজ আছে, আচ্ছা। সেটা এক ধরনের। আর ম্যাক্সিমাম যে সুগারটা দেখা যায় ম্যাক্সিমাম লোকে, সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স মানে সেলের মধ্যে গ্লুকোজ ঢুকছে না। আচ্ছা। এবার সেলের মধ্যে গ্লুকোজ ঢুকছে না, রেজিস্ট্যান্স হয়ে আছে, এই রেজিস্ট্যান্সটাকে ঠিক করতে লাগবে। এবার তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে লাইফস্টাইল ঠিক করতে হবে। লাইফস্টাইল ঠিক করতে হবে, ভালো ঘুম চাই, ভালো ফিজিক্যাল এক্সারসাইজ চাই, ভিটামিন ডি এর সংশ্লেষ যাতে হয় বডিতে, তার জন্য রৌদ্রের মধ্যে থাকতে লাগে। এবার তার সঙ্গে খাওয়া দাওয়া। এবার আমাকে দেখতে হবে যে সব খাবারগুলোতে গ্লাইসেমিক ইন্ডেক্স হাই এবং গ্লাইসেমিক লোড হাই, সেগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লাইসেমিক লোড যে খাবারগুলোতে বেশি আছে, সেটা যদি মানুষ একটু ভেবেচিন্তে খায়, তখন অটোমেটিক্যালি সে যখন ইনটেক করে সেখানে সুগার মাত্রা মারার ব্যাপার নেই, মাত্রাটা আর বাড়বে না। তার কারণ কি, সেই খাবারগুলোর মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি গ্লুকোজটা তো কম তৈরি হবে। গ্লাইসেমিক ইন্ডেক্স যেগুলোতে কম আছে, যে খাবারগুলোতে, সে যাই হোক, ফলের ক্ষেত্রে ধরুন নাশপাতি, শশা, এখন যদি কেউ আঙুর খায় বা কাঁঠাল খায়, যেগুলোতে বেশি আছে সেগুলো যতটা অ্যাভয়েড করবে ততটাই তার পক্ষে মঙ্গল। আর ফিজিক্যাল এক্সারসাইজ কেন দরকার? ফিজিক্যাল এক্সারসাইজ করলে সেলের মধ্যে ওই যে দহনটা হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করলে ওই কোষের মধ্যে গ্লুকোজটা ঢুকবে। কোষের মধ্যে গ্লুকোজ ঢুকলে মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর, অটোমেটিক তখন সে শক্তিটা পাবে। সুগারের ক্ষেত্রে কী হয়, সুগারের ক্ষেত্রে মানুষের দেখবেন শরীর দুর্বল হয়ে যায়, লিন অ্যান্ড থিন হয়ে যায়, তার মাসেলের ডিস্ট্রাকশন হয়। তার কারণ কি, তার ফিজিক্যাল এক্সারসাইজ নেই। ফিজিক্যাল এক্সারসাইজ বাড়াতে হবে, গ্লুকোজ যেগুলো বাড়ে বডিতে, গ্লুকোজ যাতে বাড়ে যে খাবারগুলোতে, সেইগুলোকে অ্যাভয়েড করতে হবে, কম খেতে হবে। তার সঙ্গে একটু ভালো ঘুম চাই, টেনশন মুক্ত, বেশি মানে টেনশন করলে হবে না, ভালো ঘুমোতে হবে। আর খাওয়া দাওয়া ঠিকঠাক মেনে চলতে হবে, টাইম মেনটেন। আবার আরেকটা ব্যাপার, যদি কেউ ইন্টারমিটেন্ট ফাস্টিংটা বেশি করে, সেক্ষেত্রেও কিন্তু সেলের মধ্যে গ্লুকোজ ভালো ঢোকে। আচ্ছা। এবং তাতে তার সুগার লেভেল কন্ট্রোল থাকবে। এই জন্য আমরা বলি লাইফস্টাইল ডিসঅর্ডারের ক্ষেত্রে রাত্রের খাবারটাকে, ডিনারের টাইমটাকে আগিয়ে দিন। মোটামুটি চেষ্টা করুন 12-14 ঘন্টা যদি ফাস্টিং থাকা যায়। 12 ঘন্টা থাকলে তো মিনিমাম সব থেকে ভালো। 16 ঘন্টা থাকলেও হয়, সপ্তাহে 2-3 দিন আরও ভালো। আমার এটা পার্সোনাল মতামত, যদিও সেটা সবাই সেটা মানবে কি না। যেগুলো
ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, সেক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু সেরকম ভূমিকা হয় না। তার কারণ এখানটা সব প্যাথিতে একটা মেরিটস ডিমেরিটস আছে। তার কারণ কি, ইনসুলিন ডাইরেক্ট তৈরি করার মতো ক্ষমতা নেই হোমিওপ্যাথি ওষুধে। কিন্তু ওই যে বললাম, মেন্টাল সিমটমের উপর বেস করে যদি কাউকে দেওয়া হয় এবং সেটা যদি কাজ করতে শুরু করে, তখন তার মধ্যে আস্তে আস্তে সুগার কন্ট্রোল হয়ে যায়। আমি আমার নিজের ক্ষেত্রেই দেখেছি, আমি ক্যালকুলেট খেয়ে আমি ভালোই আছি, আমাকে ওষুধ খেতে লাগে না। আমি আজ পর্যন্ত আমাদের সুগার আজ থেকে ধরুন 10 বছর আগে ধরা পড়েছে, আচ্ছা। কিন্তু আমি মেনটেন করে চলি। ওই খাওয়া দাওয়ার টাইম এগিয়ে দিই, তাও তো এই তো একটু আগেই বিরিয়ানি খেয়ে এলাম। অত দেখলে হয় না, খাবো, আবার ব্যায়াম করে নেবো, আবার একটু ফাস্টিং করে নেবো, ব্যাস। আচ্ছা, হোমিওপ্যাথি ওষুধ খেলে অনেক ধরনের খাবার ডাক্তাররা বলেন, আপনারা বারণ বলেন যে করে, বারণ করে যে খাবেন না, এবং সেই সময় যদি ভুলবশত কোনো পেশেন্ট খেয়ে নেয়, তাতে কি ওই ওষুধের এফেক্টটা বন্ধ হয়ে যায় বা কিছু? না, সেরকম কিছু হয় না। আবার যদি ওষুধ খায় ঠিক হয়ে যায়। আমার পার্সোনাল, প্রত্যেকের আলাদা আলাদা ধারণা হতো, আমি আমারটাই বলছি। আমার এমন পেশেন্ট আছে যারা বাংলা মদ খেয়েছে সকালবেলা, সেই পেশেন্টও ওখানে নেই, কেউ তারা দেখাতে এসছে। আচ্ছা। 2-3 ঘন্টা পরে তাকে ওষুধ দিই, সে বাড়ি গিয়ে খেয়েছে, তার অ্যাকিউট পেটের ব্যথা কমেনি। তাহলে তার তো হ্যাবিচুয়েটেড, সে তো সকালবেলা ব্রেকফাস্টে খায়, তার ক্ষেত্রে কাজ করবে না? ওরকম নয় ব্যাপারটা। হ্যাঁ, অ্যাট এ টাইম নয়, হয়তো কিছুক্ষণ পরে করলে রিপিটেড ডোজে দাও, অটোমেটিক কাজ করবে। আচ্ছা, এমন কোনো এক্সপিরিয়েন্স রয়েছে আপনার কেরিয়ার জার্নিতে যেখানে পেশেন্ট এসেছে, সে অলরেডি অ্যালোপ্যাথি ডক্টর দেখিয়েছেন, কিন্তু সেটা রোগটা কিছুতেই সারছিল না, তারপর আপনার কাছে এসেছে এবং সেই ট্রিটমেন্টটা আপনি করেছেন এবং তিনি উপকৃত হয়েছেন? অনেক আছে। যেমন কিছুদিন আগেই একটা ফাইব্রয়েডিনোমা এসেছিল আচ্ছা। ব্রেস্টের। তো ওরা মোটামুটি ঠিক করে নিয়েছিল যে এটা অপারেশন করতে হবে, এবং সাইজটা বেশ বড়ই ছিল। তো শুনে এসছে যে এখানে একজন বসেন, ওনাকে দেখালে উপকার হয়েছে। তো যাই হোক, তার ওই কেস টেকিং করে টোটালিটি অফ সিমটম করে, মানে অ্যাকচুয়ালি মেন্টাল সিমটম, ফিজিক্যাল, জেনারেল সব নিয়ে তাকে মেডিসিন দেওয়া শুরু করলাম। প্রথম যে সাইজ ছিল, এখন তো কমে প্রায় নেই, তার আর কোনো সিমটমও নেই, ব্যথাও নেই, যন্ত্রণাও নেই, কিছুই নেই। তারপরে ধরুন আর একটা ইউটেরাইন ফাইব্রয়েড বা বাল্ক ইউটেরাস, এসব সব এত ক্রনিক কেস আছে যেগুলো ওষুধ খেয়ে অনেক ভালো। তা তো ডাক্তার বলেই দিয়েছিল বাদ দিতে হবে বাল্ক ইউটেরাসে। তারপরে পলিসিস্টিক ওভারিতেও তাই। পলিসিস্টিক ওভারিতে যেগুলো বড় সাইজ হয়ে যায়, সেগুলো অ্যাকচুয়ালি ওটি ছাড়া ওদের গতি থাকে না। ওই আর খালি হরমোনাল মেডিসিন দেয়, হরমোনাল মেডিসিন দিলে খালি পিরিয়ডটা যাতে জেটে হয় তাই। কিন্তু হোমিওপ্যাথিতে এত সুন্দর সুন্দর মেডিসিন আছে, যদি ঠিকমতো অ্যাপ্লাই করা যায়, সব কিছু মানে সাইকেলটাও ঠিক হয়ে যায়, সিস্ট তো একদম নেই, দেখানো হয়, ইউএসজি করে দেখানো হয়। এগুলো গাইনির ক্ষেত্রে। রিসেন্টলি আমার বাড়িতেই একটা আমার ভাইপোর বেশ জন্মের পর থেকেই প্রায় ও 2 দিন ছাড়া সর্দি কাশিতে ভুগতো, চেহারাটা লিন অ্যান্ড থিন হয়ে গেছে। অনেক বড় বড় ডাক্তার দেখানো হলো, ইভেন অ্যালোপ্যাথির বিশিষ্ট চিকিৎসকদেরও দেখানো হয়েছে। আচ্ছা। কিন্তু দেখানোর পরেও যখন খুব একটা মিরাকুলাস কিছু রেজাল্ট পাওয়া যাচ্ছে না, ঘরের ডাক্তার থাকলে হয় না যে গেঁয়ো যোগী ভিক পায় না, তখন আমি জোর করেই বললাম যে ঠিক আছে, দেখা যাক। এবার আমি তো ওকে সারাক্ষণ দেখি, ওর জন্য আলাদা করে সিমটম আমায় নিতে হয়নি। আমি ওর হাঁটা চলা, দৌড়ঝাঁপ সব কিছুই, জেস্টার কিন্তু একটা বিশাল ব্যাপার। যে কোনো একটা পেশেন্ট যদি চেম্বারে ঢোকে না, সে কী করছে, কি বলছে, কোনো বাচ্চা এসে কি কোনটা ধরছে, এর উপর অনেক মেডিসিন মাথার মধ্যে ঘুরতে থাকে। এবার তাকে ক্ল্যারিফাই করার জন্য তখন আরও কোশ্চেন করলে তখন অটোমেটিক সেই মেডিসিনটাকে সিলেকশন হয়ে যায়। 5টা মেডিসিন এলো, সেখান থেকে আমি একটা সিলেকশন করলাম যে না, এটাই দিতে হবে প্রথম। সেরকমই তো ওকে সারাক্ষণ দেখছি, দেখার ফলে আমি আর ভাই বা আমার ওর মাকে কিছু জিজ্ঞাসা করার দরকার হয়নি, কিন্তু ওই ওষুধ খেয়ে এখন ভালো আছে, সাইলেসিয়া খেয়ে ভালো আছে। হ্যাঁ, এক্ষেত্রে আমি একটা ব্যাপার বলি, এটা আমি নিজের ক্রেডিট পুরো নিতে পারি না, কারণ আমার বন্ধু আছে, আমাদের একটা সার্কেল আছে, তাদের সাথে আলোচনা করতে হয় যে কোনো ক্রনিক কেস হলে। আর নিজের ঘরের লোক বলেই আরও কেয়ারফুল হওয়ার জন্য ওর সাথে কনসাল্ট করে তবেই দিয়েছিলাম, কিন্তু আমি সিলেকশনের মধ্যে রেখেছিলাম। এখন তো প্রচণ্ড স্কিন প্রবলেমও দেখা যায় মানুষের মধ্যে, যেহেতু মানুষ মানে যেটা রোদে সেভাবে থাকে না, সেই জন্য হতে পারে। এই স্কিন প্রবলেম কি স্থায়ীভাবে হোমিওপ্যাথিতে? দারুণ দারুণ মিরাকুলাস রেজাল্ট আছে। হোমিওপ্যাথি ডক্টরের কাছে গেলে, ইনফ্যাক্ট আমিও যখন গেছি তখন দেখেছি যে যে মেডিসিনটা দিচ্ছে এবং বলে যে এই কোর্সটা পুরো শেষ করবেন, কিন্তু অনেক সময় মানুষের হয় না, শরীর ঠিক হয়ে গেছে 2 দিন ওষুধ খেয়ে, 3 দিনের 3 থেকে আর ওষুধটা খেলো না, সেটা কি কোনোভাবে খারাপ এফেক্ট ফেলে মানুষের শরীরে?
যে কোশ্চেনটা করলেন এটা দুরকম ব্যাপার, একটা ক্রনিক আচ্ছা। কেস না অ্যাকিউট কেস, আগে জানতে হবে সেটা। আচ্ছা। যদি অ্যাকিউট কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওষুধ সিঙ্গেল ডোজ, মানে হ্যাঁ। একটা ডোজ খাওয়ার পরেই সে সুস্থ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তার আননেসেসারি সেকেন্ড ডোজে যাওয়ার দরকার পড়ে না। আচ্ছা। তার কারণ তাহলে তার মেডিসিনাল অ্যাগ্রাভেশন হতে পারে। কিন্তু যদি ক্রনিক কেস হয়, ক্রনিক কেসের ক্ষেত্রে 3টে মায়াজম কভার করার ব্যাপার থাকে। প্রিডমিনেটিং মায়াজমটাকে কভার করে ওষুধ দিলাম, তার অনেকটা সিমটম রিলিফ হয়ে গেল। সিমটম রিলিফ হয়ে গেল মানেই সে কিন্তু পুরো সুস্থ হয়ে গেল না। তাকে সুস্থ করতে গেলে বাকি যে মায়াজমগুলো আছে, সোরা সিপিলি সাইকোসিসের মধ্যে বিশেষত সোরা, তাকে কভারেজ দিলে তবে আর ব্যাক করবে না, নালে কিন্তু ব্যাক করবে। আবার একটা পরিস্থিতি এমন এলো যে সেই রোগটার আবার পুনরায় ব্যাক করছে। তার কারণ কি, তা আমি 3টে মায়াজমকে কভার করিনি, প্রিডমিনেটিং মায়াজমটাকে কভার করলাম, তার জন্য তার সিমটমগুলো চলে গেল, কিন্তু আবার সিমটমটা ফিরেছে। কারণ আমাকে শুরুটা করে সব কিছুর গোড়ায় যেতে হবে না, গোড়াটা যেতে গেলে ওই 3টে মায়াজমকে কভার করতে হবে যেটা যার মধ্যে প্রিডমিনেন্ট। যদি কারো শুধু দেখা যাচ্ছে শরিক আছে, সোরা আছে, তাহলে তাকে সোরা দিতে হবে। এবং ক্রনিক কেসের ক্ষেত্রে শুরুটা সোরা দিয়ে করলেও শেষে সোরা দিতেই হবে, তবেই তার ওটা কভার হবে। মাঝে ধরুন সিপিলিস এলো বা সাইকোসিস এলো, যাই প্রিডমিনেটিং করুন, কিন্তু লাস্টে সোরা না দিলে কিন্তু কভার হবে না, এই একটা ব্যাপার। এই জন্য ক্রনিক কেসের ক্ষেত্রে ট্রিটমেন্টটাকে পুরো কভার করতে বলা হয় ওই একটাই কারণে। এবার সে যদি দীর্ঘদিন ধরে ভালো থাকে, ধরুন আমি দেখা গেলো একটা এমন মেডিসিন সিলেকশন করলাম যে তার একটা ডোজই, ওই সিঙ্গেল মেডিসিনের একটা ডোজেই সে ভালো হয়ে গেছে, এবং তার ক্ষেত্রে ওইটাই তার মায়াজমকে পুরোটা কভার করে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা ইনকামের জন্য ফাইটান দিয়ে যাই। এবার যদি কোনো ডাক্তার অসৎ আছে, যদি মনে করে আমি 1 বছর ধরে তাকে টানবো, 1 বছর ধরে টানছে, ফাইটান দিয়ে যাচ্ছে। এবার তার মধ্যে আবার ও যদি অন্য কোনো প্রবলেম নিয়ে আসে, তখন তার জন্য একটা ওষুধ দিয়ে আবার সেই ওই ওষুধই চলবে, এরকমই ব্যাপার। মানে সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডোজে যদি কাজ হয়ে যায়, তাহলে দ্বিতীয় মেডিসিন দেওয়ার দরকারই পড়ে না। দিলে তো তার মধ্যে তার আবার অন্য প্রবলেম শুরু হয়ে যাবে। আর দীর্ঘদিন ধরে যেহেতু আপনি এই প্রফেশনের সাথে যুক্ত, তো অনেক পেশেন্টের সঙ্গে আপনার দেখা হয়, এবং সেখানে কি মানুষের মধ্যে হোমিওপ্যাথি নিয়ে ভ্রান্ত অনেক ধারণা তৈরি আছে? অনেক ধারণা, এই যে আপনি প্রথমেই বললেন এস- দেরি করে সারে, হ্যাঁ, এইরকম আর দেরি কি করে কি মনে হয় আছে যেগুলো মানুষের মধ্যে যে ভুলটা আপনি ভাঙাতে চান? হোমিওপ্যাথি একটা বিকল্প চিকিৎসা বলে অনেকেই, অ্যাকচুয়ালি বিশেষ করে অ্যালোপ্যাথ ডাক্তাররাই বলে এটা একটা বিকল্প চিকিৎসা, এটা সায়েন্টিফিক নেই। তা সায়েন্টিফিক না থাকলে তাহলে এটা কাজ করছে কী করে এত বছরের দিনের? এত প্রমাণ তো হয়ে গেছে, কোয়ান্টাম থিওরিতে তো প্রমাণ হয়ে গেছে হোমিওপ্যাথি ওষুধ কাজ করে। তাকে তো এখানে তো বলার কোনো প্রশ্নই উঠছে না। যারা বলে গাজুয়ারি করে বলে, জোর করে বলে, এই তো কাজ তো করছে, দিনের পর দিন মানুষ সুস্থ আছে। গ্রামে গঞ্জে দেখুন হোমিওপ্যাথি বেশি চলে অ্যালোপ্যাথির থেকে, এবং কম পয়সায় যদি ট্রিটমেন্ট মানুষ চায়, হোমিওপ্যাথিতে উপর আসতে হবে। হোমিওপ্যাথি ছাড়া তারা বাঁচবে না, আর সরকারের ক্ষমতা নেই এত মানুষের পরিষেবা দেওয়া অ্যালোপ্যাথিতে। বাড়িতে বাড়িতেই প্রায় ক্যান্সার দেখা যায়, এবং এই ক্যান্সারের চিকিৎসা যেটা অ্যালোপ্যাথিতেই মানুষ যায়, এবং অনেক সময় সেটা অ্যালোপ্যাথিতে সারে না বা কিছু প্রবলেম হয়। এবার মানুষ যদি চায় অ্যালোপ্যাথির সাথে সাথে হোমিওপ্যাথির কি ট্রিটমেন্ট নিতে পারে? দুটো ট্রিটমেন্ট অবশ্যই নেওয়া উচিত, এবং হোমিওপ্যাথিতে স্কোপ আছে, অনেক ভালো ভালো স্কোপ। পেনলেস ডেথ হয়, অ্যালোপ্যাথিতে পেনফুল ডেথ হবে, হোমিওপ্যাথিতে পেনলেস ডেথ হয়। হ্যাঁ, সব প্রগনোসিস ভালো নয় যে সবই সারাতে সারবে তা নয়, কিন্তু হোমিওপ্যাথি যদি সঠিক হোমিওপ্যাথি করা যায়, অনেক ভালো ভালো স্কোপ আছে। এবং এখন অ্যাডভান্স হয়ে গেছে না, হোমিওপ্যাথি অনেক অ্যাডভান্স হয়ে গেছে। বললাম মেন্টাল সিমটমের উপর ডিপেন্ড করে যদি কেউ ট্রিটমেন্ট সঠিক করতে পারে, আমার সেলের মধ্যে সেলটা কেন ড্যামেজ হয়েছে সেই জায়গাটা বার করতে পারলে, সেটাকে যদি আমি ঠিক করতে পারি, অটোমেটিক সেল রিকভারি করার চান্স আছে। মেন্টাল অ্যাসপেক্ট থেকে ফিজিক্যাল অ্যাসপেক্টে আসতে হবে, মানসিক প্রবলেমগুলো রোগের গোড়ায় যেতে হবে। ওগুলো কী আছে ওগুলো ঠিক হলে অটোমেটিক কেন হলো, রোগটা সূত্রপাত কোথায় হচ্ছে, কেন হয়েছে, সেই জায়গাটা যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ কিন্তু রোগ সারবে না। আমরা তো রুগীর ট্রিটমেন্ট করি, রোগের নয়। তা রুগীর ট্রিটমেন্ট করতে গেলে আমার রুগীর মেন্টাল স্টেটটা নিতে হবে, যে এই রোগটা শুরু হওয়ার কারণটা কী, কোথা থেকে শুরু হলো, এবং সেখানে কী হয়েছে, তার মধ্যে কী আঘাত ছিল, কী ব্যাপার ছিল, কেন এসছে, কোত্থেকে এসছে, সেইগুলো যখন আমি জানতে পারবো, তার সেই গোড়া থেকে ট্রিটমেন্ট করলে তখন অটোমেটিক সিমটমগুলো অনেক সিমটোমেটিক্যালি ভালো থাকবে, পেশেন্টও সুস্থ থাকবে। একটা জিনিস বলা হয় যে হোমিওপ্যাথি ওষুধ নিলে প্রথমে রোগটা বেড়ে যাবে, তারপর কমবে। এটার মধ্যে কতটা সত্যতা রয়েছে? রোগীর সিমটম কী কী আছে সেটা যখন আমার মেডিসিনের সিমটমের সঙ্গে ম্যাচ করাবো, তখন সেই মেডিসিনটা যেটা সবথেকে বেশি কার্যকরী হবে সেটা দেবো, এবং তার সঠিক মাত্রাটা যদি পড়ে। ধরুন কারুর দেখা যাচ্ছে 200 পোটেন্সি দিলেই তার কাজ হয়ে যাবে, তাকে আমি 200 পোটেন্সি কিংবা 1M 10M আরও বেশি দিলাম এবং বেশি দিন ধরে দিলাম,
তাহলে সেক্ষেত্রে মেডিসিনাল অ্যাগ্রাভেশন হতেই পারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সঠিক রোগের সঠিক ওষুধ এবং সঠিক মাত্রা, মানে ওষুধের মাত্রাটা যদি পাওয়া যায়, দেওয়া হয় ঠিকঠাক, তাহলে খুব কম সময়ের মধ্যেই সে রিলিফ পাবে। বেশি দিন ধরে ট্রিটমেন্ট করার কোনো প্রশ্ন উঠবে না। হ্যাঁ, এবার যদি মেডিসিন সিলেকশন ভুল হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, যে রোগের যে কিছু সিমটম তো সাবসাইড হবে, আবার সেই মেডিসিনটার কিছু সিমটম চলে আসবে, যেগুলো আবার তাকে ঠিক করতে লাগবে, নেক্সট সেকেন্ড প্রেসক্রিপশন করতে লাগবে। এই তো ব্যাপার। গুগল ঘাটলেই আমরা কোন রোগের জন্য কি হোমিওপ্যাথি ওষুধ নিলে বেটার হবে সেটা সব মানুষ নিজেরাই আজকাল সার্চ করে নেয়, এবং যেহেতু কোথাও গিয়ে হোমিওপ্যাথি ওষুধের কোনো সাইড এফেক্ট নেই বলে ডক্টরের কাছে যায় না, নিজে নিজেই ডাক্তারি করে, এবং জ্বরের জন্য কিছু একটা নিয়ে নিল, সর্দি কাশি হয়েছে তার জন্য কিছু নিয়ে নিল, পেনের জন্য কিছু নিয়ে নিল, সেটা কতটা খারাপ করে ডাক্তারের, উইদাউট ডাক্তারের কনসার্ন সে নিজে নিজে ওষুধ সিলেকশন করছে। অ্যাকিউট কেস হলে তো, অ্যাকিউট কেস তো 3 দিন 4 দিন পর এমনিই কমে যায়, সাবসাইড হয়ে যায়। ধরুন জ্বর হয়েছে, আপনি যদি নিজেকে একটু মেনটেন করে চলেন, জ্বরে যা না করলে যে, এবং কমপ্লিকেশনগুলো অ্যাভয়েড করার জন্য যদি মেনে চলেন, তাহলে তো অনেক কিছুই কমে যায়। এবার একটা কথা, প্যারাসিটামল কি নিচ্ছে না মানুষ? বুড়ি বুড়ি প্যারাসিটামল খাচ্ছে, বুড়ি বাড়ি অ্যান্টিবায়োটিক্স খেয়ে নিচ্ছে, ইভেন কীভাবে খাচ্ছে, দোকানদাররা দিয়ে দিচ্ছে, তারাই বড় বড় ডাক্তার। তো তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে নিচ্ছে, আর এটা না নেওয়ার কি? এটা নিতেই পারে, নিলেই কী হবে, নিলে কিছু হবে। হ্যাঁ, এবার একটা কথা বলি, হোমিওপ্যাথি সাইড এফেক্ট যদি সেরকম হতো, তাহলে আগেকার দিনে যারা স্কুল মাস্টার তারাও হোমিওপ্যাথি ডাক্তার হতো না, আর কেউ বই পড়ে হোমিওপ্যাথি ডাক্তার। তার মধ্যে সায়েন্সটাকে তারা সেইভাবে, আসলে হোমিওপ্যাথি ওষুধের সাইড এফেক্টটা সেরকম নেই বলেই তো তারা করার সাহস পেয়েছে, তাই না? এখন যারা ডাক্তার নিউ জেনারেশনে, তারা তো পড়াশোনা করে সঠিকভাবেই ডাক্তার হয়েছে, তারা সেক্ষেত্রে ওই ব্যাপারটা এখনকার জেনারেশনে। এবার মানুষ যেগুলো করছে সেগুলো তো নিতেই পারে, তাদের সে যার ব্যাপার তার কাছে, সে তো গুগল ঘেটে সব, আমাদের কাছে যে পেশেন্ট আসে তারা তো ওষুধ খেয়েই আসে, খেয়ে আসে বলেই আরও কমপ্লিকেটেড হয়ে আসে। এবার তাদেরকে আমাদের ঠিক করতে লাগে, তারা কি খেয়ে এসছে, তার জন্য কি আমাকে ফেক সিমটমটাকে আলাদা করতে হয় রোগের সিমটমের থেকে, তারপর তার ওষুধ সিলেকশন করতে হয়। মানুষের এখন ভীষণই সর্দি কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, হ্যাঁ, এই সময়টা অ্যাজ আ ডক্টর আপনার কি মনে হয় কতটা মানুষকে সাবধানতা অবলম্বন করা উচিত এই সময়টা? সাবধান তো মানুষকে শুধু এই সিজন চেঞ্জের জন্য নয়, সবসময় সাবধান অবলম্বন করা উচিত। কেউ যদি ইচ্ছা করে ঠান্ডা লাগায়, তাহলে তার হতেই পারে, তার যদি ইমিউনিটি কম থাকে। তবে সিজন চেঞ্জের সময় বেশি হয়, যেহেতু মানুষ একটা আবহাওয়ার সঙ্গে ছিল, তারপরে হঠাৎ করে চেঞ্জ হচ্ছে, তখন সেক্ষেত্রে এগুলো আসতেই পারে তাড়াতাড়ি। তা সেগুলোতে এবার জ্বর আসছে, সর্দি কাশি লাগছে, ঠান্ডা লাগছে, এগুলো তো যার এসপেক্ট থেকে সে কীভাবে নিজেকে প্রোটেক্ট করবে সেটা তো তার ব্যাপার। এখানে ডাক্তার হিসাবে বলবো সে নিজের সাবধানতার, যার সাবধানতা তার কাছে। সে যদি মনে করে যে আমার একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে, তাহলে আমি সেইভাবেই নিজেকে বাঁচিয়ে চলবো। এখন তো প্রচণ্ড শোনা যাচ্ছে যে নিপা ভাইরাস, এটা নিয়ে কি মতামত? এই নিপা ভাইরাসের তো কোনো ট্রিটমেন্টও নেই, যেটা আমি পড়ছিলাম একটা আর্টিকেলে। হ্যাঁ, নিপা যে কোনো ভাইরাল ডিজিজ, তো ভাইরাস শরীরের মধ্যে ঢুকলে, সে নিপা হোক আর কোভিড হোক আর যাই হোক, ভাইরাসের তো ট্রিটমেন্ট হয় না। অ্যাকচুয়ালি আমরা করি কি, হোমিওপ্যাথিতে বলছি, হোমিওপ্যাথিতে ক্ষেত্রে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের স্কোপ একরকম আর হোমিওপ্যাথি একরকম। হোমিওপ্যাথিতে কি, ভাইরাস যখন বডিতে ঢোকে, তাহলে বডির মেজর অর্গানগুলোকে ড্যামেজ করার চান্স দেয়, বিশেষ করে রেসপিরেটরি অ্যাক্টের অর্গানগুলোকে ড্যামেজ করে আগে। তাহলে প্রথম কাজ হচ্ছে নিজের ইমিউনিটিকে বুস্ট আপ করে রাখা, এবং বুস্ট আপ করে রাখার জন্য, এবং আমাদের তো হোমিওপ্যাথিতে সবই ওই সিমটম মিলিয়েই ওষুধ দিতে হবে। তার প্রাথমিক লক্ষণ কী আছে সেই অনুযায়ী তাকে সেইভাবে ওষুধ দেওয়া হয়। এবার যদি বাড়াবাড়ি স্টেজে যায়, তখন তো তাকে হসপিটালাইজ করতে হবে, তার অক্সিজেনের সাপোর্ট নেওয়ার জন্য, বা আরও আদার্স যদি সেরকম ধরনের কোনো অ্যাডভান্স ট্রিটমেন্ট থেকে থাকে, তার জন্য তাকে আমরা হসপিটালেই রেফার করে দিই। সেগুলো তো আর বাড়িতে রাখা হয় না। আর সবথেকে বেশি প্রিকশন যেটা, ওই কোভিডের সময়ও বলা হয়েছে, এখনও বলা হচ্ছে, মাস্কটা পরা, হাতটা ভালো করে স্যানিটাইজ করা। নিপা ভাইরাস তো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম বলা হয় বাদুড়ের মলমূত্র থেকে বা লালারস থেকে। এবার বাদুড় কোথায় বসতে পারে? এখন তো বলছে সব, ফেসবুকেও দেখছি সব ঠিকই লিখছে, ওই খেজুরের রস তৈরি হচ্ছে, সেখানে ফল খেতে বারণ করছে, হ্যাঁ, খেজুরের রস, বা ধরুন খেজুর গুড়ে অবশ্য চান্স কম থাকবে, কারণ ওটাতে জাল দেওয়া হয়, জাল দিলে তো আর থাকার চান্স নেই। তাহলেও আর এমনি যে কোনো ফল যেগুলোতে কাটা ফল, মানে কোনো কিছুতে খুবলেছে, সেই ফলটাকে না ধুয়ে খেয়ে নিল, তো যাই হোক, খোসা ছাড়িয়ে খাও ভালো সব থেকে। আর তারপরে ভালো করে পরিষ্কার করে হাত পা ভালো করে পরিষ্কার করতে হবে, স্যানিটাইজ করতে হবে।
মাস্ক পরতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, কোভিডের সময় যেমন করা যায় তেমন। ডাক্তার হিসেবে সাধারণ মানুষকে কি বলবেন? ভ্রান্ত ধারণা থেকে সরে আসুন, হোমিওপ্যাথিকে অনেক নিজের মনে করুন, নিজের কাছের মনে করুন। ট্রিটমেন্টটা অনেক খরচা বহুল নয়, খরচা অনেক বাঁচাবে, কম পয়সায় ভালো ট্রিটমেন্ট হয়, Pocket. ভালো ট্রিটমেন্ট হয় এবং সঠিক হোমিওপ্যাথির কাছে যদি যাওয়া যায় ভালো ট্রিটমেন্ট হয়। এবং হোমিওপ্যাথি আগামী দিনে যদি সরকার চায় অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সরকারই পিছিয়ে রেখেছে, সোজা কথা। সেটা কেন পিছিয়ে রেখেছে আর আমি এই বিতর্কতা যেতে চাই না, কিন্তু অন্যান্য স্টেটে এবং বিদেশেও আগে কিন্তু অ্যালোপ্যাথি পড়তে গেলে আগে হোমিওপ্যাথি পড়তে হয়। আচ্ছা। হোমিওপ্যাথি পড়তে গেলে অ্যালোপ্যাথ ডাক্তারদের হোমিওপ্যাথিতে চান্স পায়। হোমিওপ্যাথি অনেক বেশি কঠিন, অনেক কঠিন ইন সেন্স যে অনেক অনেক নলেজ চাই, ভালো ভালো ডাক্তার হতে গেলে হোমিওপ্যাথিতে অনেক নলেজ চাই। না, অ্যালোপ্যাথি ডক্টরের কাছে গেলে যেমন সমস্ত কিছু টেস্ট দেয়, তারপরে রোগটা নির্ণয় করে যে এই রোগটা। হোমিওপ্যাথিতে গেলে ডক্টররা অনেক সময় মানে না, টেস্ট রোগ না, এটা ভুল কথা। রোগ জানতে গেলে অ্যাকচুয়ালি রোগের কারণ জানতে গেলে তোমাকে টেস্ট দিতেই হবে। হ্যাঁ, কী হয়েছে, আমি একটা জ্বর নিয়ে এসে এটা টাইফয়েড নাকি ভাইরাল ফিভার সেটা জানার জন্য আমাকে টেস্ট দিতে হবে। আমি তো রোগ সম্বন্ধে তো জানতেই হবে, রোগের সিমটম, রোগের কারণ সবই জানতে হবে, কিন্তু আমরা ট্রিটমেন্ট করবো রুগীর, আমরা রোগের ট্রিটমেন্ট করবো, রুগীর ট্রিটমেন্ট করবো এবং রুগীর ভিজুয়ালাইজেশন মানে ওর যে সিমটম সেগুলোকে করতে হবে, সেগুলোকে নিতে হবে, কালেক্ট করতে হবে, মেন্টাল সিমটম, ফিজিক্যাল সিমটম, তাকে আমার মেডিসিনের সঙ্গে ম্যাচ করিয়ে ওষুধ দিতে হবে এবং সঠিক পোটেন্সিতে। অনেক কিছু জানতে পারলাম এবং অবশ্যই আমাদের দর্শকরাও অনেক কিছু জানতে পারলো হোমিওপ্যাথি নিয়ে, এবং হোমিওপ্যাথি নিয়ে দর্শকের মনে যে ভ্রান্ত ধারণা আছে হয়তো আমরা কিছুটা হলেও দূর করতে পারলাম আজকে। আমাদের আড্ডা প্রায় শেষের দিকে, তো তার জন্য দুটো ছোট গিফট রয়েছে আমাদের পক্ষ থেকে আপনার জন্য। ওকে, থ্যাঙ্কস। থ্যাংক ইউ এখানে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরকম প্রোগ্রাম খুবই দরকার। মানুষ যত সচেতন হবে হোমিওপ্যাথি সম্বন্ধে তত মানুষেরই উপকার হবে।